রাতে নিঝুম যে গ্রামটিকে দেখা যাচ্ছে তার নাম আদমপুর। এখন বর্ষাকাল, আষাঢ় মাস শেষ হয়ে শ্রাবণ মাস সবে শুরু হয়েছে, আর এবছর বৃষ্টিও বেশ ভালোই ঝরছে। লাল মাটির রাস্তার ধারে মাচায় বসে কয়েকজন আড্ডা দিচ্ছে। গ্রামের লোকজন কিভাবে চাষ করবে সেই নিয়েই আলোচনা হচ্ছে। মাচায় উপস্থিত পানু গোপাল বিড়িতে টান দিতে দিতে বলে উঠল, কাল সকালে নাঙল দেওয়ার পর জমিটা রইব ভাবছি। সেখানে উপস্থিত আর একজন ভান্ডারি বলল, পানু, এই সপ্তাহে কাজ করিস না, কাল সন্ধ্যা থেকে ভারী বৃষ্টি নামবে। তুই কি করে জানলি? খবরের কাগজে ছেপেছিল। আজ সকালে যখন দাদুর দোকানে চা খেতে গিয়েছিলাম তখন ওখানে প্রতাপদা এসেছিল। আরে খবরের কাগজ নিয়ে চা খেতে খেতে প্রতাপদা খবরটা পড়ে শোনালো। তাহলে তো কাল থেকে কাজ করা যাবে না। ভাগ্যিস বললি। এই এই আর একটা কথা, আমাদের গ্রামে কোথা থেকে একটা পাগলা এসে পড়েছে, তোরা কি দেখেছিস? পাঁচু হঠাৎ বলে উঠল, আরে এই মাত্র আমি এই কথাটাই তো বলতে যাচ্ছিলাম। কি রে বোঝো, তুই দেখিসনি? হ্যাঁ দেখেছি, কিন্তু কিন্তু লোকটাকে ঠিক পাগল বলে মনে হচ্ছে না, বুঝলি? পাগল লোকজন না একটু অন্য ধরনের হয়, কিন্তু এই লোকটাকে দেখতে পাগলের মতো হলেও এই লোকটার দৃষ্টিভঙ্গি দেখে আমার কিন্তু পাগল বলে মনে হচ্ছে না। দূর, লোকটা পাগল। এক মুখ দাঁড়ি চুল নিয়ে খালি গায়ে একটা নোংরা মতো কাপড় পরে শুধু এদিক আর ওদিক ঘোরাঘুরি করছে। কিন্তু এই লোকটাকে তো আমাদের গ্রামে এর আগে কখনো দেখিনি। বোধহয় অন্য কোথাও থেকে ভুল করে এসে পড়েছে। কিন্তু এরা কেউই জানে না যে লোকটাকে এরা পাগল বলে দাবি করছে সে এক বিশেষ উদ্দেশ্য সম্পন্ন করার চেষ্টা করছে। রাতের অন্ধকারে গ্রামের একবারে এক প্রান্তে একটা গাছের তলায় বসে রয়েছে সেই ব্যক্তি। সামনে কিছু কাঠ দিয়ে আগুন জ্বালিয়েছে, আর ঝোপের মধ্যে থেকে এক এক করে শেয়াল বেরিয়ে এসে তার সামনে মাথা নত করছে। লোকটা এবার শেয়ালগুলোকে উদ্দেশ্য করে বলল, তোরা দিবি তো? তোরা আমাকে না দেখলে আমি তো আমার উদ্দেশ্য সম্পন্ন করতে পারবো না। তোরা আমায় দিবি তো? শেয়ালগুলো এবার একসাথে ডেকে উঠল। তারপর লোকটাও বিকট অট্টহাসি হাসতে শুরু করলো। পরের দিন সকালে পাঁচু বাজার করে ওই জঙ্গলের পথ দিয়েই ফিরছিল। হাঁটতে হাঁটতে সে হঠাৎ লক্ষ্য করল রাস্তার মাঝে একটা জাতসাপ আর একটা বেজির লড়াই লেগেছে। বেজির সাথে যুদ্ধে সাপ একটু দুর্বল প্রতিপক্ষ হলেও সহজে সে হার মেনে নেয় না। বেশ কিছুক্ষণ লড়াই চলল। এক সময় বেজির অনবরত কামড়ের ফলে সাপটার মুখের অবস্থা বেহাল হয়ে পড়ে। সাপটার মুখ দিয়ে রক্ত ঝরতে শুরু করে। তারপর আর কয়েকবার কামড় দিয়ে বেজি জিতে যায়, আর সাপটা মৃত্যুর কোলে ঢলে পড়ে। পাঁচু জানে
যে বেজি আর সাপের মধ্যে যখন লড়াই হয় তখন তাদের ঘাটাতে নেই। তাই পাঁচু বেশ কিছুটা দূর থেকে দাঁড়িয়ে এই বিষয়টা দেখছিল। কিন্তু হঠাৎ করেই জঙ্গলের মধ্যে থেকে হাজির হলো সেই পাগল লোকটা। তার হাতে একটা বড় গাছের ডাল। পাগলটা এসে লাঠি দিয়ে সাপটাকে খোঁচাতে শুরু করলো। এই কি করছো তুমি? পাগলটা কিন্তু তখন পাঁচুর কথার কোনো জবাব দিল না। বার কয়েকবার খোঁচা মারার পর একটা ধারালো ছুরি দিয়ে সাপটার মাথাটা ধর থেকে আলাদা করে নিল। এইবার এক ক্ষীণ দৃষ্টিতে পাঁচুর দিকে তাকালো সে। তারপর কোনো কথা না বলে আবার জঙ্গলের মধ্যে ঢুকে গেল। ছাপ বাবা, পাগল আর কাকে বলে? কোথাও কিছু নেই, সাপের মাথাটা কেটে নিয়ে চলে গেল। পাঁচু এইসব দেখে শুনে বাড়ি চলে এলো। সন্ধ্যাবেলা আসরে বসে পাঁচু সবাইকে ঘটনাটা বলল। সবাই প্রথমে শুনে একটু অবাক হলো। এ কি রকম পাগল রে বাবা? লোকটাকে পাগল ভেবে ভুল করে সবাই। পরদিনই ঘটল একটা মারাত্মক দুর্ঘটনা। গ্রামের একেবারে প্রান্তে বসবাস করত সনৎ সাঁতরা। তাদের ঘরটা ছিল গ্রামের একদম প্রান্তে একটা শ্মশানের কাছে। সনৎ জাতে ডোম। গ্রামের যত মরা ওই শ্মশানে আসতো সেগুলো সে পোড়াতো। তাদের একটি মেয়েও ছিল। স্বামী স্ত্রী আর মেয়ে মিলে দিব্যি তাদের সুখে শান্তিতেই জীবন কাটছিল। কিন্তু সেদিন হঠাৎ করেই সন্ধ্যাবেলা সনতের ঘরে আগুন লেগে যায়। সনৎ সে সময় বাইরে ছিল। সনৎ ছুটে এলো তার ঘরের সামনে। দরজার সামনে এসে সে দেখল দরজাটা বাইরে থেকে বন্ধ করা। তাহলে সেই কি বন্ধ করেছিল দরজাটা? দরজাটা খুলেই সনৎ বুঝতে পারে ভেতরে প্রচন্ড আগুন। সেখানে কোনো মতেই যাওয়া সম্ভব নয়। আগুন! গ্রামের লোকদের ডেকে আনতে হবে। আগুন! আগুন! তাই সে কি করবে ভেবে না পেয়ে গ্রামের দিকে দৌড় দেয়। সেখানে গিয়ে সে দুই একজনকে ব্যাপারটা জানাতে তারা সকলেই বালতি নিয়ে সেখানে দৌড়ে আসে। তারপর সবাই মিলে নদী থেকে জল তুলে সনতের জ্বলন্ত বাড়ির ওপর ছুঁড়তে থাকে। আগুন নেভানোর চেষ্টা করতে থাকে তারা। কিন্তু আগুনের শিখা এতটাই চরম পর্যায়ে পৌঁছায় যে বেশ কিছুক্ষণ সময় লেগে যায় আগুন নেভাতে। আগুন নিভলে
দুই একজন ঘরের ভেতরে গিয়ে দেখে সনতের স্ত্রী আর তার কন্যা আধপোড়া অবস্থায় মরে পড়ে আছে। রমা, পারুল। এরপর থেকেই সনদ যেন কেমন পাগল হয়ে যায়। তবে তার পাগল হয়ে যাওয়াটাই স্বাভাবিক। তার আর কি রইল? সে কি নিয়ে বাঁচবে? ভিখারির বেশে সে এদিক ওদিক এখন ঘুরে বেড়ায়। গ্রামের লোক তার প্রতি সহানুভূতি দেখাতো, কিন্তু হঠাৎ একদিন খবর পাওয়া গেল সনদ গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। সবাই দৌড়ে গেল সেখানে, কিন্তু সেখানে গিয়ে তারা দেখল এক অন্য ব্যাপার ঘটে গেছে। গাছটা থেকে দড়ি ঝুলছে ঠিকই, কিন্তু সনতের মৃতদেহটা মাটিতে পড়ে আছে, মুন্ডহীন অবস্থায়। কেউ যেন তার মাথাটা কেটে নিয়ে চলে গেছে। এই অদ্ভুত ব্যাপার দেখে গ্রামের লোক একটু ঘাবড়ে যায়, কিন্তু কেউ বুঝতে পারে না সনতের মাথাটা কে কেটে নিয়ে গেছে। তারপর সনতের চিতা সাজিয়ে তার দেহ সৎকার করা হলো। কিন্তু সবার মনে একটাই প্রশ্ন, সনতের মাথা কে কেটে নিয়ে গেল? এক গভীর রাতে জঙ্গলের মধ্যে একটা বিশাল অশ্বত্থ গাছের নিচে আগুন জ্বালিয়ে ধ্যানমগ্ন অবস্থায় বসে আছে সেই পাগলটা, আর খুব মৃদু স্বরে মন্ত্র উচ্চারণ করছে। বেশ কিছুক্ষণ পর একটা শেয়াল তার সামনে এলো। লোকটা এবার বলে উঠল, আজ রাতেই দিয়ে আমাকে বেজির মাথা জোগাড় হয়ে গেছে, জাত সাপের মাথাও জোগাড় হয়েছে, সবচেয়ে বড় ব্যাপার চন্ডালের মাথাও জোগাড় হয়ে গেছে। আমি 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 আগুন লাগিয়েছিলাম তার বাড়িতে। বাকি রয়েছে শুধু তোর আর আর হনুমানের মাথা। কিন্তু কিন্তু কি আশ্চর্য জানিস, আমি আমি সবাইকে বশ করতে পারছি, ওই ওই একটাই প্রাণী, ওই হনুমানকে আমি বশীভূত করতে পারছি না। তাই তাই ওর মাথা জোগাড় করতে আমাকে বেশ বেগ পেতে হচ্ছে। তবে তবে আশা করি শিগগিরই ওটা আমি করে ফেলবো। তবে তবে তুই তোর কাজটা করে দেখা এবার। এরপরই শেয়ালটা জঙ্গলের মধ্যে দিয়ে ছুটতে শুরু করলো। সেখান থেকে বেশ কিছুটা দূরেই রয়েছে একটা নদী। শেয়ালটা শটান ঝাঁপ দিল নদীতে। তারপর অনেকক্ষণ জলের মধ্যে পড়ে ছটফট করতে করতে
অবশেষে মারা গেল সে। আর তখনই একটা মশাল হাতে উপস্থিত হয় সেই লোকটা। শেয়ালের মৃতদেহটা জলে ভাসছে। মৃত শেয়ালটাকে দেখে একটা বিকট অট্টহাসি হাসতে শুরু করলো। আমি 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 হব সর্বশক্তিমান, আমি আমি হব সর্বশক্তিমান। একদিন সন্ধ্যায় ব্রজ, পানুগোপাল, পাঁচু আর ভান্ডারী শীতল বুড়োর চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছিল। চায়ের দোকানে অনেক আগে থেকেই মুখে সাদা কাপড় চাপা দিয়ে এক ব্যক্তি বসেছিল। শীতল বুড়ো একটা থালায় 4 ভাঁড় চা রাখল। তারপর থালাটা বাড়িয়ে দিল ওই 4 জনের দিকে। গরম চায়ে চুমুক দিতে দিতে পানুগোপাল বলল, কি বুড়ো, চাটা তো জব্বর বানিয়েছো গো। কাকা তো দারুণ চা বানায়। আর বললে হবে, কাকা কি আর আজকের লোক? সেই কবে থেকে চা বানাচ্ছে। চা বানিয়ে বানিয়ে একবারে হাত পাকিয়ে ফেলেছে। তা বুড়ো, আজকে আর তোমার খদ্দের বেশি হবে বলে মনে হচ্ছে না। এত জোরে বৃষ্টির মধ্যে কেউ আসবে বলে তো মনে হচ্ছে না। শীতল বুড়ো মৃদু হেসে আবার নিজের কাছে মন দিল। এবার ওরা 4 জন নিজেদের মধ্যে বিভিন্ন ধরনের আলোচনা করতে শুরু করলো। আলোচনা করতে করতে এক সময় ভান্ডারী বলল, হ্যাঁ রে, তোদেরকে একটা কথা বলবো বলে ভুলে গেছি জানিস। সেই যে পাগল লোকটাকে কাল দেখলাম, কিন্তু লোকটার বেশভূষা অনেকটাই পাল্টে গেছে জানিস। প্রথম চুল খোলা অবস্থায় থাকতো, আর পরনে নেংটি একটা সাদা কাপড় পরে থাকতো। কাল দেখলাম একবারে জটা পাকিয়ে চুল বেঁধেছে, গায়ে কালো রঙের একটা বস্ত্র, হাতে একটা লাঠি, আর কপালে একটা লাল তিলক কেটে কোথায় যেন চলেছে। প্রথমে দেখে তো আমি চিনতেই পারিনি, ভালো করে কিছুক্ষণ দেখার পর বুঝতে পারলাম। আমার কিন্তু লোকটার গতিবিধি খুব একটা সুবিধে লাগছে না। ওদের পাশে বসে থাকা সাদা কাপড় মুড়ি দেওয়া লোকটা হঠাৎ বলে উঠল, আমার যে এই গ্রামেরই গতিবিধি খুব একটা ভালো লাগছে না। এবার সবাই ঘুরে তাকালো লোকটার দিকে। লোকটা আস্তে আস্তে তার মুখ থেকে চাদরটা সরালো। বিটকুটে কালো তার গায়ের রং, গালে খোঁচা খোঁচা দাঁড়ি, মাথায় ঝাঁকড়া চুল। কিন্তু একটা আশ্চর্যের বিষয় হলো, তার চোখ দুটো গাঢ় নীল রঙের। সবাই হতবাক হয়ে তার দিকে তাকিয়ে রয়েছে। ভান্ডারী এবার হঠাৎ জিজ্ঞাসা করলো, কে তুমি? তোমাকে তো এই গ্রামে আগে কখনো দেখেছি বলে মনে হচ্ছে না। কাদের কুটুম তুমি? এই গ্রামে কখনো আসিনি তো, তা তোমরা চিনবে কি করে? তা তোমার নাম কি? ধীরাজ। লোকে আমাকে ধীরাজতান্ত্রিক বলে ডাকে। তুমি তান্ত্রিক? লোকটা শুধু ঘাড় নেড়ে হ্যাঁ বলল। তা তুমি যে এইমাত্র বললে আমাদের গ্রামের নাকি গতিবিধি খুব একটা ভালো বুঝছো না, এটা তুমি বুঝলে কি করে? এটাই তো আমার ক্ষমতা। আমি এই গ্রামে এসেছি বিকেলে, বহু পথ হেঁটে এখানে আমি পৌঁছেছি। রাতটুকু কোনো রকম কাটিয়ে
পরের দিন ভোরবেলা আবার হাঁটা দেব, এই রকমই পরিকল্পনা ছিল। কিন্তু যখনই এই গ্রামে সন্ধ্যা নামলো, তখনই এই গ্রামে আমি কিছু অশুভ শক্তির ইঙ্গিত পেলাম। তোমরা এই মাত্র একটা অদ্ভুত লোকের কথা বলছিলে না? তাকে তোমাদের অদ্ভুত মনে হচ্ছে কেন, একটু বলবে? আমি বলছি অদ্ভুত না হলে কি কেউ ওই জঙ্গলের মধ্যে ডেরা বানিয়ে থাকে? আমি নিজে একদিন দেখেছি, জঙ্গলের মধ্যে আগুন জ্বালিয়ে কি সব যেন করছিল লোকটা। বাকিটা পাঁচু বলবে। পাঁচু বল। আমি আবার কি বলবো? কেন, সাপের মাথা কেটে নেওয়ার ব্যাপারটা বল সাধু বাবাকে, বল। ও হ্যাঁ, জানো সাধু বাবা, একদিন এক নেউল আর একটা সাপ যুদ্ধ করছিল, তারপর সাপটা মারা গেল, আর পাগলটা দেখি সাপটার মাথা কেটে নিয়ে চলে গেল। আচ্ছা, আর কি এরকম কিছু ঘটনা ঘটেছে তোমরা দেখেছো? না, আর তো তেমন কোনো ঘটনা ঘটেনি। এখন তো বৃষ্টি অনেকটাই ধরে এসেছে, তোমরা কেউ কি এখনই আমাকে ওই লোকটার ডেরায় নিয়ে যেতে পারো? এখন এই রাতে? হ্যাঁ, আমি সেই লোকটার ডেরায় একবার যেতে চাই। নিয়ে যেতে পারবে কি? এরপর তারা চারজন ধীরাজতান্ত্রিককে নিয়ে চলল সেই জঙ্গলের পথে। ভান্ডারী সবার প্রথমে ছিল, কারণ ওদের কাছে আলো বলতে একটা মাত্রই লণ্ঠন। তাই ভান্ডারী লণ্ঠন হাতে আগে আগে চলেছে। বাবা, ওই জঙ্গলের মধ্যে একটা নদী পড়বে, নদীর ওই পারে লোকটার ডেরা, আর ও পারে যেতে গেলে একটা সাঁকো পেরিয়ে যেতে হবে। না, আমি না বুঝে শুনে ওই লোকটার ডেরায় যেতে পারি না। আচ্ছা, দূর থেকে দেখা যাবে এমন কোনো জায়গা আছে কি যেখান থেকে বসে আমি লোকটাকে দেখতে পারি? হ্যাঁ আছে তো, ওর ডেরা নদীর পাড়েই, আর এই পারে তো অনেক ঝোপঝাড় আছে। তাহলে সেখানেই আমাকে নিয়ে চলো। সবাই ধীরাজতান্ত্রিককে জঙ্গল পেরিয়ে সেই জায়গায় নিয়ে এসে হাজির হলো। ঘুটঘুটে অন্ধকারের মধ্যে নদীর ওপারে একটা আগুনের শিখা স্পষ্ট দেখা যাচ্ছে, আর তার সাথে শোনা যাচ্ছে লোকটার উচ্চস্বরে মন্ত্র উচ্চারণের শব্দ। আর মাঝে মাঝে শোনা যাচ্ছে তার বিকট হাসি। ধীরাজতান্ত্রিক লতা পাতার মধ্যে দিয়েও জ্বলন্ত আগুনের শিখায় লোকটার মুখ চিনতে পারল। লোকটাকে চিনতে পারা মাত্রই ধীরাজতান্ত্রিকের চোখগুলো বড় বড় হয়ে গেল, তার কপাল দিয়ে ঘাম ঝরতে শুরু করলো। বোধহয় কোনো একটা ব্যাপারে খুব চিন্তিত হয়ে পড়েছে ধীরাজতান্ত্রিক। তারপর ধীরাজতান্ত্রিক এক মুহূর্ত সেখানে আর সময় নষ্ট করলো না। সে বলল, এখানে আর এক মুহূর্ত নয়, চলো চলো চলো, বাড়ি চলো, বাড়ি চলো। এই লোকটা যদি কোনো ক্রমে বুঝে ফেলে যে আমরা তাকে এই রাতে এমন ভাবে দেখছি, তাহলে কারো আর নিস্তার নেই। তাহলে নিজের ডেরা ঠিকই বদলে ফেলবে, তাতে আমাদেরই সমস্যা হবে। চলো চলো, আমরা ফিরে যাই।
আস্তে আস্তে তারা ফিরে এলো গ্রামে। গ্রামের যে জায়গায় বসে সবাই আড্ডা দেয় সেখানে পৌঁছে ধীরাজতান্ত্রিক থেমে গেল। লোকটাকে আমি চিনতে পেরেছি। লোকটা যে একটা সাংঘাতিক লোক, কিন্তু এই জায়গায় নিজের ডেরা কেন বেঁধেছে সেটা আমি বুঝতে পারছি না। এই লোক তো যে সে জায়গায় ডেরা বাঁধে না, নিশ্চয়ই ওর কোনো কুমতলব আছে। সেটা আমাকে জানতেই হবে। তোমরা এখন যে যার বাড়ি চলে যাও। রাতটুকু আমি এই গাছতলাতেই কাটিয়ে দেব। কাল সকালে তোমরা ঠিক এই জায়গাতেই এসো। তোমাদের জন্য আমি অপেক্ষা করব। এ কি কথা? আপনি সারা রাত এই গাছের নিচে বসে কাটাবেন? এ আমি মেনে নিতে পারবো না। আপনি আমার বাড়িতে চলুন। আমার বাড়িতে আমি আর আমার বৃদ্ধা মা ছাড়া কেউ থাকে না। চলুন না, আপনি আমার বাড়িতেই থাকবেন। হ্যাঁ বাবা, আমাদের বাড়িতে খাঁটি গরুর দুধের তৈরি মাখা সন্দেশ আছে। আমি তোমার জন্য অনেকটা মাখা সন্দেশ আনছি। আর আমার বাড়িতে বাবা পুরো নিরামিষই চলে। তা আমি আমার গিন্নিকে বলে তোমার জন্য কিছু খাবার ব্যবস্থা করি। আমিও পানুগোপালের বাড়িতে যাচ্ছি। আমরা সবাই আজ ওখানেই থাকবো। এই কিছুক্ষণের মধ্যেই তোমরা একেবারে আমার আপন হয়ে গেছো দেখছি। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, এই তোমাদের যা মনে হয় তোমরা করো। এরপর পানুগোপালের ঘরে প্রত্যেকে উপস্থিত হল। ধীরাজতান্ত্রিকের ভোজনের ব্যবস্থা সেখানেই হয়েছিল। ধীরাজতান্ত্রিক ভোজন সেরে সবাইকে নিয়ে বসল। তাদের সবাইকে জিজ্ঞাসা করল, তা এই তোমাদের গ্রামে এই কদিনে কোনো অদ্ভুত রকমের ঘটনা ঘটেছে কি? ভান্ডারী বলতে শুরু করল, সনদ ডোমের সাথে ঘটে যাওয়া সব ঘটনা। তারপর আর কি? মাথা কাটা দেহটা নিয়ে আমরা সৎ কাজ করলাম। সর্বনাশ! শোনো, যে লোকটা ওই নদীর ওপারে ডেরা বেঁধেছে, জানো সে কে? সে একজন কাপালিক। নাম আত্মারাম। এই আত্মারাম আমার গুরুর কাছে এসেছিল কিছু বিদ্যা শিখতে, কিন্তু আমার গুরু ওর মতলব ভালোভাবেই বুঝতে পারে, তাই ওকে কোনো শিক্ষা দেয়নি। তখন থেকেই আমি ওকে চিনি। কিন্তু সাপের মাথা কেটে নেওয়া আর তোমাদের ওই ডোম সনতের মাথা জুড়িয়ে যাওয়ার পর আমার ভীষণ সন্দেহ হচ্ছে। তার মানে ওই সনতের মাথাটা নিশ্চয়ই আত্মারামই কেটে নিয়ে গেছে। আর এগুলোর একটাই কারণ হতে পারে পঞ্চমুণ্ডির আসন। পঞ্চমুণ্ডির আসন হলো শুভ আর অশুভ যে কোনো ধরনের শক্তির কাছে পৌঁছানোর পথ। এই আসন নির্মাণ করতে একটা ডোম, শেয়াল, বেজি, সাপ এগুলো জোগাড় করে সেগুলোকে জাগ্রত করে পঞ্চমুণ্ডির আসন তৈরি হয়। তবে তারও কিছু আবার শর্ত আছে। যে ডোমের মাথা লাগে সে যেন অপঘাতে মারা যায়। আর এই সব কিছু হয়ে গেলে পঞ্চমুণ্ডির আসন করে যদি কেউ বসে আর তারপরে যদি সে সাধনায় সিদ্ধি লাভ করে,
তাকে হারানো আর কোনোভাবেই সম্ভব হয় না। এই গ্রামে এসে এসব করার মানে কি? সেটাও জেনে নেব। আচ্ছা ভানুগোপাল, তোমার বাড়ির ঈশান কোণের দিকে কাল যদি একটা ছোট করে হোম করি, তাতে তোমার কোনো আপত্তি নেই তো? না না, আমার কোনো আপত্তি নেই। বেশ, তাহলে কাল আমার কয়েকটা বিশেষ উপকরণের দরকার। সেগুলো কাল সকালে তোমাদের বলে দেব। একটু জোগাড় করে দিও, আমি তো এখানের পথঘাট কিছুই জানি না। পরের দিন সকালে ধীরাজতান্ত্রিক ওদের চারজনকে তার হোমের উপকরণের জোগাড় করতে বলল। কারণ ধীরাজতান্ত্রিক এই এলাকায় নতুন, কোথায় কি পাওয়া যাবে তা সে জানে না। এই কারণে সে ঘরেই রইল। ঘরে থেকেও সে কিছু কাজ করছিল, যেমন কাদামাটির ডেলা একেবারে পরিষ্কার, মানে পোকায় না খাওয়া 108খানা আম পাতা সে জোগাড় করছিল। এইভাবে বেলা গড়াতে লাগলো, কিন্তু তাদের চারজনের কেউই আর আসছে না দেখে ধীরাজতান্ত্রিক একটু বিচলিত হয়ে পড়ল। কি ব্যাপার হলো? ছেলেগুলো তো এখনো আসছে না। আমি তো তেমন কিছু উপকরণের নাম বলিনি যাতে তাদের এত দেরি হতে পারে। এতক্ষণে তো সব জোগাড় করে ওদের ফিরে আসার কথা। আরও কিছুটা সময় কেটে গেল। অবশেষে পড়ন্ত দুপুরে তারা চারজন ফিরল। তান্ত্রিক তখন উঠানে পায়চারি করছিল। তারা ফিরতেই ধীরাজতান্ত্রিক তাদের জিজ্ঞাসা করল, কি ব্যাপার, এত দেরি হলো যে তোমাদের? আসলে হয়েছে কি বাবা, এই পাঁচুর ছেলেটা বড়ই দামাল হয়েছে। ওই পাড়ার কয়েকজন ছেলে মিলে আজকে একটা কি বড় কাণ্ড ঘটিয়ে বসেছে। সদ্যজাত একটা হনুমানের বাচ্চা মারা যায়, আর ওরা তাকে ভাগাড়ে ফেলাতে যায়। আর ঠিক তখনই হনুমানের এক দল ওদেরকে তাড়া করে। সেই সব ঝামেলাগুলো মিটিয়ে আসতেই দেরি হয়ে গেল। কি বললে? হনুমানের বাচ্চা মারা গেছে? আচ্ছা, ওই মৃত হনুমানের বাচ্চাটা কোথায় বলো তো? ওই তো আমাদের ওই ভাগাড়ের ধারে তাকে ফেলেছে। কেন কেন বাবা? আরে আমি তোমাদের আগেই বলেছিলাম তো যে আত্মালামের এখন প্রয়োজন একটা হনুমানের মাথা। তা ওই বাচ্চা হনুমানের দেহটা কোথায় আছে? চলো চলো, সেখানে আমাকে নিয়ে চলো। তাড়াতাড়ি করে তারা সবাই গেল ওই ভাগাড়ের ধারে। তারা গিয়ে দেখল ধীরাজতান্ত্রিক যে আশঙ্কা করছিল সেটাই ঘটেছে। বাচ্চা হনুমানটার দেহটাই পড়ে রয়েছে, আর মাথাটা কেউ যেন কেটে নিয়ে গেছে। এখনো সেখান দিয়ে তাজা রক্ত গড়িয়ে পড়ছে। সর্বনাশ! আত্মালামের 16 কলা পূর্ণ হলো। এই একটা প্রাণীকেই তো বশীভূত করতে পারছিল না সে, কারণ হনুমানকে কেউ বশ করতে পারে না। তাই সেই দুর্ঘটনার ফায়দা নিয়েছে, মাথাটা কেটে নিয়ে চলে গেছে। এবার কি হবে? চলো চলো, ফেরা যাক, চলো। সন্ধ্যায় বাড়ির এক কোণে ধীরাজতান্ত্রিক তার হোম শুরু করল। ভান্ডারী, পানুগোপাল, পাঁচু আর ব্রজ সেখানে উপস্থিত ছিল। তারা অধীর আগ্রহে অপেক্ষা করছিল ধীরাজতান্ত্রিকের হোম সম্পন্ন হওয়ার জন্য। ধীরাজতান্ত্রিক চোখ বন্ধ করে আছে, তার সামনে হোমের আগুন জ্বলছে।
মাঝে মাঝে চোখ খুলে সেটাতে একটু ঘি, সুরা আর একটি একটি করে আম পাতা দিয়ে চলেছে। এক সময় হোম শেষ হলো। ধীরাজতান্ত্রিক তার আসন ছেড়ে উঠে দাঁড়িয়ে ওদের চারজনের সামনে এলো। তারপর বলল, আত্মারামের আসল পরিচয় আর সে কি জন্য গ্রামের ক্ষতি করছে সেটা আমার কাছে এখন স্পষ্ট। শোনো তোমরা, আত্মারামের জন্ম হয়েছিল এই গ্রামে। ওর বাবা ছিল একজন চোর। বহু বছর আগে এই গ্রামে আত্মারামের বাবা চুরি করতে গিয়ে ধরা পড়ে। তখনকার দিনের নিয়ম কানুন তোমাদের তো নিশ্চয়ই জানা আছে। অনেকের বাড়ি থেকেই আত্মারামের বাবা অনেক জিনিস চুরি করেছিল। তাই আত্মারামের বাবা আর মাকে গ্রামের লোক টেনে হিঁচড়ে দুটো গাছের সাথে বেঁধে রাখে টানা প্রায় 4 দিন। তারপর গ্রামের লোকেরা একদিন দুজনকে জ্যান্ত পুড়িয়ে মারে। আত্মারাম তখন নেহাতি ছেলে মানুষ, কিন্তু তখন থেকে সে পণ নেয় এই গ্রামের ওপর তার প্রতিশোধ নেবেই। তারপরে সে শুরু করে নানান রকমের নিম্নমানের সাধনা। আর এই পঞ্চমুণ্ডির সাধনায় যদি সে সিদ্ধি লাভ করতে পারে তাহলে তাকে আর আটকানো যাবে না। ধীরাজতান্ত্রিকের মুখ থেকে এই সব বর্ণনা শোনার পর ওরা চারজনেই খুব ভয় পেয়ে যায়। বাবা, তুমি এর কিছু একটা উপায় বের করো, না হলে ওই সাধু তো আমাদের সমস্ত গ্রামের লোকজনের মেরে ফেলবে। কি উপায় বের করব সেটাই তো বুঝে উঠতে পারছি না গো। আত্মারাম এতক্ষণে ওর পঞ্চমুণ্ডির আসন ঠিকই নির্মাণ করে ফেলেছে। ওকে আটকানো এতটা সহজ নয়। ওর কাছে যে নিম্নমানের সাধনার সিদ্ধি আছে তার প্রখরতা প্রচুর। তার সামনে দাঁড়ানো দায়। আর কালই হচ্ছে অমাবস্যা। পঞ্চমুণ্ডির আসনে বসে ও কালই নিশ্চয়ই শয়তানকে আহ্বান করবে। হাতে মাত্র একদিন, হাতে আর মাত্র একদিন। কিন্তু আত্মারামকে ঠেকানোর মতো কোনো পরিকল্পনা আমার মাথায় আসছে না। ধীরাজতান্ত্রিক বেশ চিন্তিত হয়ে পড়ল। তোমরা বরং আমাকে একটু একা ছেড়ে দাও, আমাকে ভাবতে দাও। সেই রাতে যে যার মতো বাড়ি চলে গেল। পানুগোপালের বাড়িতে ধীরাজতান্ত্রিক রয়ে গেলেন। ঘরে শুয়ে শুয়ে সে চিন্তা করতে লাগলো এই সমস্যার সমাধানের। বেশ অনেকক্ষণই কেটে গেল। ধীরাজতান্ত্রিকের ঘুম আর আসছে না। এক সময় মাঝরাতে উঠে পড়ে সে। বিছানা থেকে নেমে একটা লণ্ঠন জ্বালায়। তারপর ওই লণ্ঠন হাতে ঘর থেকে একাই বেরিয়ে যায় ধীরাজতান্ত্রিক। পরদিন সকালে ভান্ডারী আর ব্রজ পানুগোপালের বাড়িতে এসে হাজির হয়। তারা পানুগোপালকে ঘুম থেকে তোলে। তারপর ধীরাজতান্ত্রিকের ঘরে গিয়ে তারা দেখে ধীরাজতান্ত্রিক সেখানে নেই।
এদিক ওদিক তারা একটু খুঁজে দেখে, কিন্তু না, কোথাও ধীরাজতান্ত্রিক নেই। বাবা তাহলে কি ভয়ে পালিয়ে গেল? ওই কাপালিকের সঙ্গে পেরে উঠবে না বলে বাবা ভয়ে পালিয়ে গেল? আমারও তেমনটাই মনে হয়। কারণ বাবা যখন ঘরে আশ্রয় নিয়েছিল তখন সাথে করে একটা পোডলা এনেছিল, মা কালীর একটা ছবি এনেছিল, সেগুলো কিছু দেখতে পেলাম না। অবশেষে তারা সেখানেই অপেক্ষা করতে শুরু করে। বেলা বাড়তে লাগলো, প্রায় দুপুর হতে চলল, কিন্তু ধীরাজতান্ত্রিকের কোনো দেখা নেই। ধীরে ধীরে সন্ধ্যা নামল, তাও ধীরাজতান্ত্রিকের কোনো খোঁজ নেই। এদিকে এই চারজনের চিন্তার শেষ নেই, কারণ আজই তো অমাবস্যা, আর আজই ওই দুষ্ট তান্ত্রিক তার পঞ্চমুণ্ডির আসনের সিদ্ধি লাভ করবে। তাকে আটকানোর মতো ক্ষমতা কোনো সাধারণ মানুষের মধ্যে নেই। তারপরই তারা ঠিক করলো তাদের জীবন যায় যাবে, যদি মরতে হয় তারা মরবে, কিন্তু ওই দুষ্ট কাপালিককে তারা আটকাবেই। ভান্ডারী একটা ধারালো ফলা হাতে তুলে নিল, আর বাকিরা লাঠি নিয়ে বেরিয়ে পড়ল। চুপিসারে তারা ওই জঙ্গলের পথে পা বাড়ালো। নদীর ধারে পৌঁছে তারা দেখল নদীর ওপারে বসে আছে আত্মারাম। তার যজ্ঞ শুরু হয়ে গেছে, আর বেশি সময় নেই। ভান্ডারী তার হাতের ফলাটা উঁচিয়ে ধরল। এত দূরের কিছুতে নিশানা সাধায় সে সিদ্ধহস্ত। তোমরা সব এখানেই দাঁড়াও, এই ফলাটা দিয়ে আজ ওই তান্ত্রিককে শেষ করব। ভান্ডারী ফলাটা উঁচিয়ে ধরল, আর বাকি তিনজন গাছের আড়াল থেকেই দেখতে লাগলো। আত্মারাম ভুনাক্ষরেও ব্যাপারটা টের পায়নি। ভান্ডারী তার ফলাটা ছুঁড়তে যাবে, হঠাৎ কেউ এসে তার হাতটা ধরে নিল। এ কি বাবা, তুমি? ধীরাজতান্ত্রিক, তুমি কি ভাবছো এই ফলাটা ছুঁড়ে তুমি আত্মারামকে হত্যা করতে পারবে? এদিকে এসো, তোমাকে একটা জিনিস দেখাই। এই বলে আরো একটু সামনে নিয়ে গিয়ে আঙুল উঁচিয়ে দেখালো ভান্ডারীকে। ভান্ডারী দেখতে পেল একটা লাল রঙের বলয় ঘিরে রেখেছে আত্মারামকে। ওই যে লাল রেখাটা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে একটা বলয়। বলয় ভেদ করে তোমার এই ফলা কখনোই ওর কাছে পৌঁছাবে না, তাই বৃথা চেষ্টা করো না। কাল রাত থেকে আমি এই জঙ্গলেই আছি। আত্মারামকে বাধা দেওয়ার জন্য একটা পরিকল্পনা আমি করেছি। আমার পরিকল্পনায় তুমি জল ঢেলে দিও না। সবুর করো। আচ্ছা, বাকিরা কোথায়? ওরা ওইদিকে ঝোপের আড়ালে লুকিয়ে আছি। তুমি ওদের কাছে ফিরে যাও, আর আড়াল থেকে দেখো কি হয়। আর হ্যাঁ, কোনা করেও যেন আত্মারাম না টের পায় যে তোমরা ওর ওপর নজর রাখছো। এই বলে ধীরাজতান্ত্রিক সোজা হাঁটা দিয়ে অন্ধকারের দিকে চলে গেল। ভান্ডারী ও তার বাকি সঙ্গীদের কাছে ফিরে গেল। ভান্ডারী তাদেরকে সমস্ত ব্যাপারটা খুলে বলল। তারপর তারা অন্ধকারাচ্ছন্ন জঙ্গলের মধ্যে লুকিয়ে আত্মারামের ওপর নজর রাখতে শুরু করল। দেখতে দেখতে রাত হয়ে গেল। রাত তখন বেশ গভীর। আত্মারাম তার মন্ত্রোচ্চারণ করেই চলেছে। তার ডান পাশ থেকে কিছু
কিছু জিনিস সে হোমের আগুনে আহুতি দিচ্ছে। এরপর একটা মাটির পাত্রে কিছু আহুতি দিল আত্মারাম, আর তার সাথে সাথেই একটা ঝোড়ো হাওয়া বয়ে গেল, আর তারই সঙ্গে দেখা গেল আত্মারামের হোমের আগুন থেকে কালো ছায়ার মতো কিছু একটা হাওয়ায় ভাসছে। তা দেখে আত্মারামের চোখগুলো বড় বড় হয়ে গেল, সে যেন ভয় পেয়েছে। এমন সময় ভান্ডারীরা যেখান থেকে আত্মারামকে দেখছিল সেখানে এসে উপস্থিত হলো ধীরাজ তান্ত্রিক। সবার প্রথমে দাঁড়িয়ে দৃশ্যটা দেখতে লাগলো সে। সেখানে গিয়েই সবাইকে চুপ করিয়ে সামনের দৃশ্যটা দেখতে বলল। তারপর আত্মারামের এক বিকট চিৎকার শোনা গেল। একটু পরেই কালো ছায়া মূর্তিটা জ্বলন্ত হোমের আগুনে আত্মারামের মাথাটাকে চেপে ধরল। বেশিক্ষণ সময় লাগলো না, আত্মারাম ওইভাবেই মারা গেল, আর তারই সাথে কালো ছায়া মূর্তিটা অদৃশ্য হলো। ধীরাজতান্ত্রিক উত্তেজনায় চিৎকার করে উঠল, কাজ হয়ে গেছে, কাজ হয়েছে, আমি পেরেছি, আমি পেরেছি, আর কোনো ভয় নেই তোমাদের। তারপর সবাই মিলে নদীর সাঁকো পারাপার হয়ে ওই পাড়ে গেল। ওই পাড়ে গিয়ে আত্মারামের ডেরার কাছে গিয়ে পৌঁছালো তারা। তখনও অগ্নিকুণ্ডে ঠিক ঠিক করে আগুন জ্বলছে, আর তার মধ্যেই পড়ে আছে মৃত আত্মারাম। এবার সবাই ধীরাজতান্ত্রিকের চরণে প্রণাম জানালো। বাবা, ব্যাপারটা কি ঘটলো তা সচক্ষে দেখলাম, কিন্তু কিছুই তো বুঝতে পারলাম না। তোমরা সবাই কি ভেবেছিলে? আমি আত্মারামের সঙ্গে মোকাবিলা করতে পারবো না, তাই গ্রাম ছেড়ে পালিয়ে গেছি, তাই তো? আমি গ্রাম ছেড়ে পালাইনি। আত্মারামকে শক্তি দিয়ে হারানোর মতো ক্ষমতা আমাদের নেই, কিন্তু আমার মাথায় একটা বুদ্ধি খেলে গিয়েছিল। আত্মারাম যে 5টা প্রাণীর মাথা জোগাড় করেছিল, সেগুলোর মধ্যে থেকে আমি একটা মাথা সরিয়ে ফেলেছি, তাই তার সাধনা বিফল হয়েছে, আর সে মারা গেছে। পরের দিকে আত্মারাম তার ডেরাটা ছেড়ে বাইরে কোথায় গিয়েছিল, আর সেই সুযোগেই আমি একটা খুলির সাথে ডোমের মাথার খুলিটা বদলে ফেলি। আমি জানতাম আত্মারাম যদি বুঝতে না পারে তাহলে এই মাথাগুলো দিয়ে ও সাধনা করবেই, আর শয়তান আবির্ভূত হলে ওর অনিষ্ট অনিবার্য, আর সেটাই হয়েছে। বেটা বিয়ে ঘরে প্রাণ হারালো। যাও যাও যাও, এবার তোমরা বাড়ি যাও, তোমাদের আর কোনো ভয় নেই। ওরা 4 জন ওখান থেকে বিদায় নিল। কিন্তু ধীরাজতান্ত্রিকের উদ্দেশ্য অন্য কিছুই ছিল। চণ্ডালের মাথার খুলিটা সে আগেই সরিয়েছে। এবার সে এক এক করে সাপের, বেজির, শেয়াল আর মাথাটাও নিজের ঝোলায় ভরে নিল। তারপর বিকট অট্টহাসি শোনা গেল ধীরাজতান্ত্রিকের। তার কারণ এসবের পেছনে রয়েছে
কিছু বছরের আগের ঘটনা। এই আত্মারাম ছিল ধীরাজতান্ত্রিকের গুরু। ধীরাজতান্ত্রিককে বহু বছর ধরে নানান দীক্ষায় দীক্ষিত করেছিল সে, কিন্তু ধীরাজতান্ত্রিক সর্বশক্তিমান হওয়ার চেষ্টা করেছিল। গুরুদেব, আমি এই পঞ্চমুণ্ডির সাধনা করতে চাই। তুই তো নিজের লোভকে সংবরণ করতে পারিসনি, তুই করবি পঞ্চমুণ্ডির সাধনা? আগে তুই তো নিজের লোভকে সংবরণ কর। পঞ্চমুণ্ডির সাধনা সবার জন্য না রে, সবার জন্য না। লোভ লোভ কি তোমারও কম আছে নাকি? হ্যাঁ, জানি না নাকি? আমাকে তুমি ওই বিদ্যা দেবে না? ঠিক আছে, একদিন দেখো তুমি তোমার জীবন দিয়ে আমাকে ওই পঞ্চমুণ্ডির মাথা জোগাড় করে দেবে। ধীরাজতান্ত্রিক খবর পায় তার গুরুদেব আত্মারাম এই গ্রামেই আছে, তাই সে এই গ্রামে চলে আসে। ধীরাজতান্ত্রিক জানতো বেঁচে থাকাকালীন আত্মারাম তাকে কোনোদিনই এই 5টা মুন্ডু দেবে না, তাই যেমন করে হোক তার মরণ কামনাই ছিল ধীরাজতান্ত্রিকের প্রধান উদ্দেশ্য। আত্মারাম আমাকে পঞ্চমুণ্ডির সাধনা করতে দেবে না। এবার আমি পঞ্চমুণ্ডির সাধনা করব, আর তোর থেকেও বড় তান্ত্রিক হব রে। অনেক দিনের পরিকল্পনা আমার আজ সফল হলো। আরো ভয়ানক গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর কমেন্ট করে জানাতে ভুলবেন না গল্পটি কেমন লাগলো। কমেন্ট করে পাশে থাকুন বাংলা কার্টুন হাব।